এবার যমুনা টেলিভিশনের ফটোকার্ড নকল করে সেখান থেকে দাবি করা হলো মির্জা ফখরুল নাকি বলেছেন তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত। এবং এই মিথ্যা তথ্যটি আবার শেয়ার হয়েছে শতাধিক পেজ আর ফেসবুক প্রোফাইল থেকে। ওদিকে এক অনুষ্ঠানে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন জামাতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ। সেই বক্তব্য থেকে কৌশলে জামাত শব্দটিকে মুছে সেখানে বিএনপি শব্দকে জুড়ে দিয়ে পুরো বক্তব্যকে বদলে ফেলা হলো, তারপর ছড়িয়ে দেওয়া হলো। আর দিনের শেষ প্রান্তে শতাধিক ফেসবুক পেজ থেকে গুজব ছড়ানো হলো ডাকসু ভিপি সাদিক কায়েম নাকি বলেছেন গোলাম আজমকে জাতির পিতা মেনেই বাংলাদেশে থাকতে হবে। দর্শক, শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিয়ে চলুন, তারপর আলাপে যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিযুক্ত একটি ফটোকার্ড থেকে দাবি করা হয়েছে ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু কত সালের ডিসেম্বরে সেটা বলা যাবে না। যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত এই ফটোকার্ডটি ফেসবুক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এটি যাচাই করে রিউমার স্ক্যানার টিম জানায় তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি এবং এই শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত মির্জা ফখরুলের ভিন্ন মন্তব্য সংবলিত যমুনা টিভির একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে নকল করে মিথ্যা তথ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। সেখানে দাবি করা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি বলেছেন বিএনপির মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ। তবে বিশ্লেষণ করে দেখা গেল নাসিরুদ্দিন পাটোয়ারি এমন কোনো বক্তব্য দেননি। তিনি আসলে বলেছিলেন জামাতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ। সেই বক্তব্য থেকে কৌশলে জামাত শব্দটিকে মুছে সেখানে বিএনপি লিখে পুরো বক্তব্যকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হলো। এই মিথ্যা পোস্টেই আবার 2000 পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হলো। সম্প্রতি শতাধিক ফেসবুক পেজ থেকে শেয়ার হয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমের ছবিযুক্ত একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় সাদিক কায়েম নাকি বলেছেন গোলাম আজমকে জাতির পিতা মেনে বাংলাদেশে বসবাস করতে হবে, যদি তা না পারেন তাহলে ভারতে চলে যান। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সাদিক কায়েমের নামে এই মিথ্যা মন্তব্যটি প্রচার করা হয়েছে। এসবের মাঝে ছড়িয়ে পড়ে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় ওসমান হাদিকে হত্যা চেষ্টার সাথে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে। যদিও অনুসন্ধানে দেখা গেল ফটোকার্ডটি আসল নয়। এমন শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত যমুনা টিভির ফটোকার্ড নকল করে এই মিথ্যা তথ্য ছড়ানো হলো। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল এবার গুজবের টার্গেট হয়ে উঠছে তারেক রহমানের দেশে ফেরার ইস্যু। নকল ফটোকার্ড থেকে কৌশলে বিএনপিকে জড়িয়েও ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য, জুড়ে দেওয়া হচ্ছে উস্কানিমূলক ক্যাপশন। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, দায়িত্বশীল গণমাধ্যমের খবরের উপরেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা প্রতিবেদনটা দেখলাম এবং একটা ধারণাও পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে। এবং আগে জানিয়েছে আজ আমাদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয় সম্পাদক ও খুলনা ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। আমরা আলাপের চেষ্টা করি। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। যে কারণে আসলে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আমরা, কারণ আমরা দেখতে পাচ্ছি গেল অন্তত 7 দিনের একটা পরিসংখ্যান নিয়ে সবচাইতে বেশি অপতথ্য ছড়িয়েছে বিএনপিকে টার্গেট করে, এবং আরও নির্দিষ্ট করে বললে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে নিয়ে এবং তারেক রহমানের দেশে ফেরাকে নিয়ে। এবং আজকে আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে জামাতে ইসলামী শব্দটাকে বদলে সেখানে বিএনপির নাম ব্যবহার করে সেটাকে বিকৃত করেও ছড়ানো হচ্ছে। আপনারা আপনাদের জায়গা থেকে পর্যবেক্ষণটা কি করছেন, কি ধরনের ঝুঁকি আসলে অনুভব করছেন, কারণ সামনে নির্বাচন? এবার নির্বাচনে ভার্চুয়াল জগতে আসলে যুদ্ধটা বেশি হচ্ছে, এবং এই ভার্চুয়াল জগতে এটা হবে, এটাই স্বাভাবিক। এখন এই ভার্চুয়াল জগতে যোগ হয়েছে আপনার এআই প্রযুক্তি। এখন এআই জেনারেট করে যে সমস্ত অপতথ্য ছড়ানো হচ্ছে, এটার জন্য গভর্নমেন্টের কোনো সার্ভিলেন্স আছে কিনা আমি জানি না, থাকা উচিত। তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলছে যে জামাতের মুখে মুখে বিপ্লব অন্তরে আওয়ামী লীগ, সেটাকে বিকৃতি করে বলা হচ্ছে, ফ্যাক্ট চেকাররা বলছে যে বিএনপির মুখে মুখে বিপ্লব অন্তরে আওয়ামী লীগ। তাহলে কিন্তু আমরা এখন বুঝতে পারি যে এই যে এআই জেনারেট করে
আপনার এই যে মিস ইনফরমেশন বলেন আর ডিসইনফরমেশন মানে এগুলো ছড়াচ্ছে কে বা কারা, এই একটা ঘটনায় কিন্তু আমরা অনেকটা প্রমাণ করতে পারি। তবে এটা ঠিক, এখন যে আধুনিক যুগে এই এআই জেনারেশন বা ভার্চুয়াল যুগে আমাদের এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতেই হবে। এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আপনি সরকারি আইন দিয়ে কতটা ঠিক করতে পারবেন আমি জানি না। তবে কিছু কিছু ঘটনা আপনার ফ্যাক্ট চেকাররা যে বের করেছে, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির এইটা, আর আমাদের নেতা তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরছে, দেশবাসী তাকে স্বাগত জানাবে, সবকিছু যখন যেখানে ক্লিয়ার, সেখানে আপনি দেখেন একটি ফটোকার্ড দিয়ে ছাড়া হলো যমুনা টিভিতে যে তিনি নাকি কোন ডিসেম্বর আসবেন জানেন না, মহাসচিব নাকি বলছে। তাহলে আমি মনে করি যে প্রথম নাসিরুদ্দিন পাটোয়ারির ওই সত্য নিউজটা যারা আপনার ম্যানিপুলেট করেছে, তারাই এই যে আপনাকে এই নিউজটা আবারও ছড়াচ্ছে যে আপনার তারেক রহমানের এই বিদেশ স্বদেশ আগমনকে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোকেও এইসব বিষয়ে সচেতন হতে হবে এবং সরকারের সার্ভিলেন্সটা বা আপনার সরকারের কোনো নিয়ম বা নীতি থাকে। একটা বিষয় আপনার নজরে আনি, মানে আগে আমরা দেখতাম যে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে বিভিন্ন রকমের পেজ থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন পেজগুলো মিলে একটা অপতথ্যই ছড়াচ্ছে, কারণ তারা চায় একটা অপতথ্য যত দ্রুত পারা যায় বেশি মানুষের কাছে পৌঁছে যেতে। এখন প্রান্তিক অঞ্চলে যারা আছেন তাদের হাতে স্মার্টফোন আছেন এবং তারাও সেই খবরটা বারবার স্ক্রল করে দেখছেন ভিন্ন ভিন্ন পেজ থেকে। আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে একটা বড় ধরনের কৌশল, যার বিপরীতে আসলে জনমত তৈরি করা ছাড়া, সচেতনতা তৈরি করা ছাড়া কিছুই আসলে করার সুযোগ নেই? দেখেন, এই সাইবার ওয়ারে আপনি জনমত গঠন করবেন কিভাবে? সাইবার ওয়ারে আপনার ফেসবুকে ছড়িয়ে পড়ছে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে একটা ডিসইনফরমেশন ছড়িয়ে পড়ছে। এখন আপনাকে এইটার বিরুদ্ধে আপনিও এক প্রকৃত ইনফরমেশনটা তুলে ধরলেন, মানুষ বিভ্রান্ত হচ্ছে কোনটা আসলে সঠিক। সরকার যদি কোনো নীতিমালা করে যে যে সমস্ত পেজ থেকে এই ফেক নিউজ ছড়ানো হবে, এই পেজগুলোকে যদি আপনার ব্লক করা যায়, কিন্তু ব্লক করলে কি হবে, আপনি আরেকটি পেজ খুলতে পারবেন। অর্থাৎ এই যে প্রযুক্তির যে ডিনামিক্স, এইটাকে বুঝেই আইনটা করতে হবে। এবং জনগণের মধ্যে সতর্কতা বলতে, প্রকৃত নিউজটা আপনারা গণমাধ্যম যদি প্রকাশ করেন, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার এই নিউজটাকে মানুষ এতটা গুরুত্ব দেবে না। যদি গণমাধ্যম আপনারা জনগণের কাছে খুব বেশি করে পৌঁছাতে পারেন, কারণ আপনারা তো সঠিক নিউজটাই দিবেন। এটাও আসলে বিশেষজ্ঞরা বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম না, গণমাধ্যমের উপর আস্থা রাখার কথা। একটা জিনিস দেখবেন আজিজুল বারী হেলাল, আপনি নিজে হয়তো এটা আপনার নজরে পড়েছে যে দুটো বিষয় বরাবরই একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই সরকারকে যেতে হচ্ছে। প্রথমত, এখানে আসলে আইন আছে, বেশ চমৎকার আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা নেই, কিংবা অতীতে আমরা যে প্রয়োগটা দেখেছি সেটা ভুল প্রয়োগ ছিল। আপনার মনে হয় কিনা যে আসলে আইনের প্রয়োগের উপর এখন জোর দেওয়া উচিত, নতুন করে আইন তৈরি করার চাইতে? আমি এখন এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই। দেখেন, একসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হাসিনা করেছিল, ডিএসএ অ্যাক্ট। এই অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু আমরা সবাই একত্রে বক্তব্য দিয়েছিলাম যে এটা হয়রানিমূলক, এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেস, এটা বন্ধ করা হচ্ছে। কিন্তু এখন এসে আপনারা দেখছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না হলেও কোন একটা অ্যাক্টের কিন্তু প্রয়োজন আছে। আমি আমার এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি, যারা বলছেন যে সংস্কার না হলে নির্বাচন করা যাবে না, এই একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই যে সংস্কার কেমন একটা চলমান প্রক্রিয়া। দেখেন, যেই ডিএস এর বিরুদ্ধে আমরা এত কথা বললাম যে আসলে কথা বলা যৌক্তিক ছিল, এখন আবার আরেকটি আইন কিন্তু আমার আনার প্রয়োজন হচ্ছে। তা আমি মনে করি যে সরকার যদি এখন নতুন কোন আপনার আইন করে এই যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জন্য, সেটা সেই আইন বাস্তবায়ন আপনি করবেন কিভাবে? আমি তো বললাম এই যুগের আপনার এই যে প্রযুক্তির যে ডিনামিক্স, এটা তো খুবই গতিশীল। আইন দিয়ে আপনি এই গতিশীলতাকে কত ধরে রাখতে পারবেন আমি জানি না। তবে আমার কাছে বক্তব্য হলো যে আপনার গণমাধ্যম এবং আমরা জনগণ যদি এই বিষয়ে ইনফরমেশনটা ঠিক মতো দেই, প্রিন্টিং মিডিয়ায় হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার
এটা মিথ্যা প্রমাণিত হবে। এবং সরকারের একটা আইন তো অবশ্যই থাকা উচিত যে যদি ধরা পড়ে, যেমন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা যদি ধরা পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো ঠিক একদম, মানে একটা যদি এই শাস্তি দৃশ্যমান করা যায় তাহলে একটা বার্তা অন্তত সমাজে প্রতিষ্ঠিত হবে। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে আলাদা করে একটু জানার চেষ্টা করব, কারণ আপনারা যারা প্রার্থীরা আছেন এবার কিন্তু নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি গুজবের টার্গেটে আপনারা আছেন। কাজে আপনাদের দিক থেকে আপনারা কিভাবে সুরক্ষা বলয়টা তৈরি করবেন সেটা নিয়ে একটা আলাপ করার চেষ্টা করব। জনাব আজিজুল বারী হেলাল, যেটা আসলে জানতে চাইছিলাম আপনার কাছে, যে সামনে নির্বাচনে প্রার্থীরা এমন কিছু চ্যালেঞ্জ ফেস করবেন যেটা আসলে ইতিহাসে আগে কখনো করতে হয়নি। তার ভিতরে একটা হচ্ছে চারপাশ থেকে এই অপতথ্য সামলাতে হবে। অনেকে বলেন যে প্রার্থীরা যখন নির্বাচনী প্রচার চালাবেন তখন তাদের ভোট চাওয়ার পাশাপাশি জনসচেতনতার দায়িত্বটা পালন করতে হবে। আপনি কি ভাবছেন আসলে? হ্যাঁ, এটা ঠিক। এবারের আপনার 13 পার্লামেন্ট ইলেকশনে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে যে আপনাকে সাইবার যুদ্ধে নামতে হচ্ছে, আপনাকে ভার্চুয়াল জগতে বেশি বেশি কাজ করতে হচ্ছে। মানে অ্যাকচুয়াল জগতে যদি আমরা 10,000 লোক এক জায়গায় করি, কিন্তু এটা যখন ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষের মধ্যে, অর্থাৎ ভার্চুয়াল জগতের একটা ইম্পর্টেন্স বেড়ে গেছে। এই জন্য আমরা প্রার্থীরা এই ভার্চুয়াল জগতে যদি ডিসইনফরমেশন বা প্রার্থীদের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে যদি কোনো আপনার ফেক নিউজ ঘুরে বেড়ায়, সেটা আমরা আমাদের বক্তৃতা বিবৃতি, আমাদেরও প্রত্যেকটা দলের পিআর একটা টিম রয়েছে পাবলিক রিলেশনস এর জন্য। সুতরাং আপনাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। সবচেয়ে যে জিনিসটা আমি এখানে বলতে চাচ্ছি যে দেখেন, তথ্য ছড়াচ্ছে কিন্তু ফেসবুক, টুইটার, ইউটিউব, এই মাধ্যমে, এই যে সোশ্যাল মিডিয়ায়। তা আমি তাৎক্ষণিকভাবে মনে করলাম যে এই যে কর্তৃপক্ষটা আছে, ফেসবুকের একটা কর্তৃপক্ষ আছে, ইউটিউবের একটা কর্তৃপক্ষ আছে, টুইটার বা এক্স এর একটা কর্তৃপক্ষ আছে, আমাদের সরকার এইসব কর্তৃপক্ষের সাথে আলোচনা করা দরকার, বা কোন একটা আপনার নেগোসিয়েশনে আসা উচিত যে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এগুলো করা হবে সেই সমস্ত অ্যাকাউন্ট যেন অন্য নামেও আর কখনো, এইটা যদি কোনো একটা প্রযুক্তি বের হয় যে আর খুলতে না পারে। সুতরাং ফেসবুকের যে কর্তৃপক্ষ আছে, তারপরে ইউটিউবের যে কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আমাদের সরকারের যে আলোচনা করা উচিত যে এটা কিন্তু বিশ্বব্যাপী একটা গ্লোবাল প্রবলেম, সেটা শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা গ্লোবাল প্রবলেম। সুতরাং এই প্রবলেমকে আপনি একা ফেস করতে পারবেন না, এটা একটা বৈশ্বিক চিন্তা ভাবনার মাধ্যমে এগুলা করতে হবে। তবে আমরা এখন যেহেতু এই যুগে বসবাস করছি, সুতরাং এই অবস্থাটাকে আমরা মোকাবেলা করছি। আমাদের নিজস্ব পিআর টিম আছে, আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি, আপনাদের গণমাধ্যমে কথা বলি। আপনি দুটো ফেক নিউজের কথা বললেন, এটা কিন্তু প্রমাণিত হলো যে এটা ফেক নিউজ, এটা কিন্তু প্রমাণিত হলো। সুতরাং আমরা এইসব বিষয় নিয়ে একটা প্রস্তাবের কথা আমরা আমাদের এই আয়োজনের সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয় তখন অনেকে মতামত দেন। তার ভিতরে একটা ছিল এরকম, প্রার্থীদের পক্ষ থেকে আলাদা করে কোনো সাইবার সেল তৈরি করার সুযোগ আছে কিনা, কারণ পিআর টিম তো সবসময় থাকে, সাইবার সেল তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আপনার নির্বাচন আচরণ বিধিতে এরকম কিছু নেই, কিন্তু আমার ধারণা যে 300 আসনে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের সবারই একটা এই সাইবার সেল বা সবারই খুলতে বাধ্য হচ্ছে যুগের চাহিদা অনুযায়ী। কারণ কি আপনার আমি তো বললাম এবার ভোটের যুদ্ধ অ্যাকচুয়াল জগৎ থেকে ভার্চুয়াল জগতে এটা বেশি হচ্ছে, সাইবার যুদ্ধটাই বেশি হচ্ছে। সুতরাং প্রত্যেকটা প্রার্থী আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে প্রত্যেকটা প্রার্থী এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দিচ্ছে, এবং আপনি আপনার পরিকল্পনা তো বললেন। নিশ্চয়ই শুভকামনা থাকবে আপনার জন্য, এবং সামনে করে আয়োজনে হয়তো আরো কথা হবে, এবং আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ধারণা হয়তো আপনার কাছ থেকে পাবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ খুলনা 4 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।